বিসমিল্লাহির রহমানির রহিম। রাবা কেমিস্ট্রিতে সকলের জন্য রইল আমার সালাম ও শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য কেমিস্ট্রি চ্যাপ্টার 4 এর একটি সৃজনশীল সমাধান আলোচনার জন্য উপস্থিত হয়েছি। এটি একটি বোর্ড কোশ্চেন, যশোর বোর্ড 21। তোমরা দেখতেই পাচ্ছ এখানে উদ্দীপক এবং প্রশ্ন। এখানে 3টা মৌল দেওয়া আছে, এ বি সি, এবং প্রোটন সংখ্যা এখানে 1, 11 এবং 17। তো এখানে কয়ে বলা হয়েছে আয়নিক বন্ধন কাকে বলে, ক্ষয়ে বলা হয়েছে কার্বনের যোজ্যতা ও যোজ্যতা ইলেকট্রন একই কেন, গয়ে বলা হচ্ছে বি ও সি মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন প্রণালী ব্যাখ্যা করো, ঘয়ে বলা হয়েছে অধাতু হওয়া সত্ত্বেও এ মৌলটির অবস্থান পর্যায় সারণীর গ্রুপ এ কে বিশ্লেষণ করো। আয়নিক বন্ধন কাকে বলে ক, তো সবাই জানো আয়নিক বন্ধন আসলে ইলেকট্রন মানে বর্জন আর গ্রহণের যে বন্ধন, ইলেকট্রন ত্যাগ আর গ্রহণের ফলে যে বন্ধনটা তৈরি হয় সেটা হচ্ছে আয়নিক বন্ধন। তো ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের ফলে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন অর্থাৎ অ্যানায়ন এবং ক্যাটায়ন গুলো যে আকর্ষণের ফলে যৌগের অণুতে আবদ্ধ থাকে তাকেই আয়নিক বন্ধন বলা হয়। ক্ষয়ে বলা হয়েছে কার্বনের যোজ্যতা ইলেকট্রন একই কেন, যোজ্যতা ইলেকট্রন কি সেটা আগে জানা জরুরি। এইটা জানার জন্য যোজ্যতা হচ্ছে যোজনী, যোজ্যতা মানে যোজনী। আর যোজনী কাকে বলে সেটা তোমরা অবশ্যই জানো। ইলেকট্রন যোজ্যতা ইলেকট্রন, আমি কেন বলছি অনেকেই ভুল করে যে যোজ্যতা এবং যোজ্যতা ইলেকট্রন এর মধ্যে পার্থক্যটা কি। তো যোজ্যতা মানে যোজনী, আর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে পরমাণু যোজ্যতা স্তরে মানে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে সেটাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। তো কার্বনের যোজ্যতা ইলেকট্রন একই কেন, কার্বনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 4টি, এই জন্য কার্বনের যোজ্যতা ইলেকট্রন 4। এছাড়া কার্বন একটি অধাতু এবং কার্বনের যোজ্যতা স্তরে 4টি বেজোড় ইলেকট্রন আছে। যখন থেকে তপ্তকর হয়, এই যেমন কার্বনের ইলেকট্রন দেখতে গেলে ক্ষয়ে কার্বনের যোজ্য স্তরে 1s 2s 2p 2px 2py 2pz 1 2 3 1 2 3 4 এর যোজ্যতা স্তরে 4টি বিজোড় ইলেকট্রন আছে। কার্বন একটি অধাতু, এছাড়াও কার্বন কি করে অষ্টক কোণের জন্য 4টি ইলেকট্রন গ্রহণ করে, এই জন্য এর যোজ্যতা 4। কারণ আমরা জানি যে অধাতু তার অষ্টক কোণের জন্য যে কয়টি ইলেকট্রন গ্রহণ করে সেটাই তার যোজ্যতা বা যোজনী, এবং এর যোজ্যতা স্তরে 4টি বেজোড় ইলেকট্রন আছে। কার্বন উত্তপ্ত অবস্থায় কার্বনের শক্তি স্তরের ইলেকট্রন গুলো ভেঙে অরবিটালে ভাগ হয়ে যায়, এই জন্য এই বেজোড় ইলেকট্রন গুলো এর যোজ্যতা ইলেকট্রন। এছাড়াও কার্বন অধাতু হওয়ার কারণে এর সর্বশেষ শক্তি স্তরে অষ্টক কোণের জন্য 4টি ইলেকট্রন দরকার, আর এই 4টি ইলেকট্রন হচ্ছে ওর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে এর সর্বশেষ শক্তি স্তরে যে 4টি ইলেকট্রন, এর সর্বশেষ শক্তি স্তরে 1s 2s2 2p6, এই যে সর্বশেষ শক্তি স্তরে 2 নম্বর শক্তি স্তর 1s 2s এখানে 2 হবে। তাহলে এই যে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন 4টি, কারণ 4 কার্বন 6, তাহলে 2 4 2 6 এর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 4টি, এটা হচ্ছে এর যোজ্যতা ইলেকট্রন। আমরা যদি পরমাণু গঠনে দেখি তাহলে দেখতে পাবো এইটা তো নিউক্লিয়াস, ফার্স্ট ছেলে ইলেকট্রন 2টি
সেকেন্ড সেলে ইলেকট্রন 1 2 3 4 4 দিয়ে 6, এই 4টি হচ্ছে এর যোজ্যতা ইলেকট্রন। তাহলে বুঝতেই পারছো কার্বনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন কেন এক, অবশ্যই বুঝতে পারার কথা। এবার গয়ে যাওয়া যায়। গয়ে বলা হচ্ছে বিওসি মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন প্রণালী ব্যাখ্যা করো। বিওসি মৌল কি সেটা আগে আমাদেরকে নিশ্চিত হতে হবে। গয়ের অ্যান্সার বিওসি মৌল। বি এখানে পারমাণবিক বা প্রোটন সংখ্যা দেওয়া আছে 11 এবং সিতে দেওয়া আছে 17। 11 প্রোটন সংখ্যা বিশিষ্ট মৌলটি সোডিয়াম আমরা জানি, কারণ এর প্রোটন সংখ্যা 11 মানে ইলেকট্রন সংখ্যা 11, আর 11 ইলেকট্রন সংখ্যা এটি হচ্ছে সোডিয়াম, এবং 17 প্রোটন সংখ্যা মানে ইলেকট্রন সংখ্যা 17 এটি হচ্ছে ক্লোরিন। তার মানে সোডিয়াম আর ক্লোরিন এইটার মৌল দুটো দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন প্রণালী। সত্যি সত্যি খুব সহজ, সবাই জানো। আমার মনে হয় এখানে আলোচনার প্রয়োজনই নেই। যা হোক, আমি সৃজনশীল যেহেতু এখানে আলোচনা করতে চেয়েছি, সেই সূত্র ধরে আমি বলছি যে এখানে বিওসি মৌলের গঠনটা কিরকম কিভাবে হয়। তাহলে বিওসি মৌলটি এখানে হচ্ছে যথাক্রমে এখানে সোডিয়াম এবং ক্লোরিন, এবং সোডিয়াম ক্লোরিন যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখতে যাই তাহলে দেখি সোডিয়ামের ইলেকট্রন সোডিয়াম 11, এখানে 1s 2s2 2p6 3s1, কেননা 10 আর 11। ক্লোরিন 17 1s2 2s2 2p6 3s2 3p, এখানে 12 5 17, ক্লোরিন 17। এর যোজ্যতা স্তরে মানে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন আছে 60টি এবং সোডিয়ামের আছে 1টি। সোডিয়াম 1টি, তাহলে এর শেষ শক্তি স্তরের ইলেকট্রন 1টি, যদি একটি ইলেকট্রন বাদ দেয় তাহলে অষ্টক পূর্ণ হবে। কিন্তু ক্লোরিনের শেষ শক্তি ইলেকট্রন 60টি, এর একটি ইলেকট্রন দরকার অষ্টক পূরণের জন্য। এছাড়া ক্লোরিন অধাতু, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে কিন্তু একটি ইলেকট্রন প্রয়োজন। তাহলে এরা কি করবে, সোডিয়ামে যে একটি ইলেকট্রন ত্যাগের দরকার, কেননা এই অষ্টক পূরণ করবে, অষ্টক পূরণের জন্য একটি ইলেকট্রনকে ত্যাগ করতে হবে, আর এ কি করবে, অষ্টক পূরণের জন্য একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে। সোডিয়াম যে ইলেকট্রনটি ত্যাগ করবে, ক্লোরিন সেই ইলেকট্রনটি গ্রহণ করবে অষ্টক পূরণের জন্য। কেন এখানে সোডিয়াম ধাতু, ধাতু ইলেকট্রন ত্যাগ করে, এবং ক্লোরিন অধাতু, অধাতু ইলেকট্রন গ্রহণ করে। এছাড়া ধাতু অধাতু মিলে আয়নিক বন্ধন গঠন হয় ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, আমরা জানি। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে অষ্টক পূরণ করে ধাতু এবং অধাতু আয়নিক বন্ধন গঠন করে। এখানে ক্লোরিন ধাতু, সোডিয়াম ধাতু, ক্লোরিন অধাতু, সোডিয়াম ধাতু ক্লোরিন অধাতু, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করবে এবং ক্লোরিন কি করবে, সেই ইলেকট্রনটা গ্রহণ করবে, এবং এইভাবে এরা অষ্টক পূরণ করবে। এরপর এদের মধ্যে এক ধরনের স্থির আকস্মিক বৈদ্যুতিক বল সৃষ্টি হবে, এবং এই বলের দ্বারা এরা কি করে সোডিয়াম ক্লোরাইড যৌগ অণু গঠন করবে। তাহলে সোডিয়াম এবং ক্লোরিন বন্ধন গঠনটা কিরকম চিত্রের সাহায্যে দেখি। সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম এটা হচ্ছে নিউক্লিয়াস, ফার্স্ট সেল, সেকেন্ড সেল, থার্ড সেল। আচ্ছা, এটা হচ্ছে সোডিয়াম পরমাণু, এটা সোডিয়াম পরমাণু। এরপর হচ্ছে এটা ক্লোরিন, নিউক্লিয়াস, ফার্স্ট সেল,
সেকেন্ড সেল, থার্ড সেল, 2, 4, 6, 7। এটা হচ্ছে ক্লোরিন পরমাণু। তাহলে এরা কিভাবে বন্ধন গঠন করবে? সোডিয়ামের শেষ শক্তি একটি ইলেকট্রন, সোডিয়াম কি করবে? একটি ইলেকট্রন ত্যাগ করবে অষ্টক পূরণের জন্য। ক্লোরিনের শেষ শক্তি ইলেকট্রন আছে 3 × 6, 2, 4, 6, 7, 7টি। এ কি করবে? একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে অষ্টক পূরণের জন্য। তাহলে এ কি করবে? সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটা গ্রহণ করবে। সোডিয়াম এই ইলেকট্রনটি, একটি ইলেকট্রন একে দিয়ে দিবে, আর ক্লোরিন এই ইলেকট্রনটি নিয়ে নেবে। তারপরে কি দাঁড়াবে? তারপরে যেটা দাঁড়াবে, এরপরে ক্লোরিন সোডিয়াম কি হবে? সোডিয়াম এটা হচ্ছে ফার্স্ট সেল, সেকেন্ড সেল, আর এখানে হচ্ছে ক্লোরিন নিউক্লিয়াস, এটা হচ্ছে সোডিয়াম আয়ন, সোডিয়াম প্লাস, ক্লোরিন মাইনাস, ধনাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন। তাহলে এখানে কি হলো? এখানে সোডিয়াম পরমাণু এবং ক্লোরিন পরমাণু বন্ধন গঠন কিভাবে করছে? এটা হচ্ছে আয়নিক বন্ধন। আহ এটা কি করবে? ইলেকট্রন আদান প্রদান করে। সোডিয়াম তার শেষ শক্তিশালী একটা ইলেকট্রন ত্যাগ করে অষ্টক পূর্ণ করলো, এবং ক্লোরিন কি করলো? সেই ইলেকট্রনটি গ্রহণ করে অষ্টক পূর্ণ করে। এদের মাঝে কি হয়? এক ধরনের স্থির আকর্ষণ বৈদ্যুতিক বলের সৃষ্টি হয়, এবং এই বলের দ্বারা এরা সোডিয়াম ক্লোরাইড অণু বা যৌগ, এটা কি হয়? সোডিয়াম ক্লোরাইড অণু বা যৌগ গঠন, সোডিয়াম ক্লোরাইড অণু বা যৌগ গঠন যেটা। তো এখানে বলা হয়েছিল বিওসি মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন প্রণালী কিভাবে গঠন হয়, কিভাবে ব্যাখ্যা করতে হবে, লিখতে হবে, এটাতে বলার কোনো প্রয়োজনই আমি মনে করছি না, কারণ এটা খুবই ইজি জিনিস, এবং এটা প্রায় আলোচনা হয়ে থাকে। এটা একদম সাধারণ, তোমরা অবশ্যই পারবা, পারার কথা অবশ্যই পারতে হবে। যদি তোমরা শুধু বলো বুঝিনি পারিনি, তাহলে কিন্তু সত্যি পারবা না। আসলে বোঝার চেষ্টা করতে হবে, তোমাকে ভাবতে হবে, কোনো জিনিসকে নিয়ে চিন্তা করতে হবে। তুমি যদি, আমরা যতই তোমাকে বলছি, আমরা যতই বলবো বুঝেছো বুঝেছো, তুমি যদি বারবার বলো বুঝিনি, তাহলে কিন্তু বোঝা সম্ভব নয়, বোঝানো সম্ভব নয়। তোমাদেরকে কি করতে হবে? বোঝার চেষ্টা করতে হবে, কোনো কিছুকে নিয়ে ভাবতে হবে। যে বিষয়টা তুমি বুঝতে পারছো না, সেটাকে নিয়ে একটু ভাবো, একটু চিন্তা করো, একটু বোঝার চেষ্টা করো, দেখো সমাধান চলে আসবে। যেটা আসলেই বুঝতে পারছো না, সেটা বোঝানোর জন্য তো আমরা রয়েছি। তাহলে কমেন্ট করতে হবে, তাই না? সেটার জন্য কমেন্ট করো। কিন্তু যদি সবসময় বলো সবকিছুকেই যে আমি বুঝছি না, পারছি না, তাহলে কিন্তু কখনোই শেখা সম্ভব নয়। বোঝার চেষ্টা করতে হবে, ভাবতে হবে, সেই বিষয়টাকে নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছো। এখানে বুঝেনি বললে সত্যি আমি এটা মানবো না, কারণ অবশ্যই বুঝতে পেরেছো। এবার গয়ে যাওয়া যাক। অধাতু হওয়া সত্ত্বেও এ মৌলটির অবস্থান নির্ণয়, অবস্থান পর্যায় সারণীর গ্রুপ এ কে বিশ্লেষণ করতে হবে। অধাতু হওয়া সত্ত্বেও, তাহলে ঘয়ের অ্যান্সার।
ঘয়ের অ্যান্সার অধাতু হওয়া সত্ত্বেও এ। তাহলে এ মৌলটি কি? এ প্রোটন সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1 মানে ইলেকট্রন 1, আর ইলেকট্রন বা প্রোটন সংখ্যা 1 বিশিষ্ট মৌলটি হচ্ছে হাইড্রোজেন। আমরা জানি হাইড্রোজেনকে গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে কেন? হাইড্রোজেন যদিও একটা অধাতু, এ সত্ত্বেও কেন স্থান দেওয়া হয়েছে? এর কিছু কারণ আছে। এর কারণ যেমন আমরা প্রথমে বলতে পারি যোজ্যতা ইলেকট্রন। গ্রুপ 1 এর মৌল হলো যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদের যোজ্যতা স্তরে একটি মাত্র ইলেকট্রন আছে। এগুলো ক্ষার ধাতু এবং এর যোজ্যতা স্তরে একটি মাত্র ইলেকট্রন আছে। তো হাইড্রোজেনেরও যোজ্য স্তরে একটি ইলেকট্রন আছে। তাহলে আমরা প্রথমে বলতে পারি যোজ্যতা ইলেকট্রন। এর কারণগুলোর মধ্যে আমরা যেমন যোজ্যতা, যোজ্যতা ইলেকট্রন হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম গ্রুপ 1 নম্বর মৌলগুলো হচ্ছে ক্ষার ধাতু এবং হাইড্রোজেন হচ্ছে অধাতু। গ্রুপ 1 এর মৌলগুলো যেমন সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম এর মানে যোজ্যতা স্তরে সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন আছে। এছাড়া তড়িৎ ধনাত্মকতা, আমরা 2 নম্বরে বলতে পারি তড়িৎ ধনাত্মকতা। তড়িৎ ধনাত্মকতা গ্রুপ 1 এর মৌলগুলোর মতো হাইড্রোজেন তীব্র তড়িৎ ধনাত্মক। হাইড্রোজেন সহজেই একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে। যেমন হাইড্রোজেন কি করে? একটি ইলেকট্রন ত্যাগ করে। হাইড্রোজেন হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে ক্ষার ধাতুর মতো। যেমন সোডিয়াম কি করে? একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। সোডিয়াম একটা ক্ষার ধাতু, তেমনি হাইড্রোজেন কি করে? একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে। এই জন্য তড়িৎ ঋণাত্মকতা এর মধ্যে একটি কারণ। কিন্তু এবার ধাতুর মতো হ্যালাইড গঠন, ধাতু সমূহ কি করে? যেমন হ্যালাইড গঠন করে তেমনি হাইড্রোজেনও ঋণাত্মক হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে হ্যালাইড গঠন করে। যেমন ধাতু হ্যালাইড গঠন করে, যেমন সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন হাইড্রোক্লোরিক, হ্যালাইড গঠন। তাহলে আমরা 3 নম্বরে বলতে পারি ধাতুর মতো হ্যালাইড গঠন। ধাতু যেমন হ্যালাইড গঠন করে তেমনি কি করে? হাইড্রোজেন ঋণাত্মক হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে হ্যালাইড গঠন করে। যেমন সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোক্লোরিক ইত্যাদি। তো এছাড়াও হাইড্রোজেন কি? হাইড্রোজেন হচ্ছে এর বিজারণ ধর্ম, মানে হাইড্রোজেন একটি শক্তিশালী বিজারক। হাইড্রোজেন একটি শক্তিশালী বিজারক। যেমন ক্লোরিনের সাথে বিজারণ হাইড্রোজেন আমরা 4-এ বলতে পারি। যেমন ক্লোরিন, এখানে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে বিজারক ধর্ম, শক্তিশালী বিজারক মানে এটা তো বিজারণ ধর্ম। তার মানে কি করছে? এখানে হাইড্রোজেন কি করছে? ইলেকট্রনটা গ্রহণ করে, বিক্রিয়ক একক ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরিন হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে এবং ক্লোরিন কি করে? গ্রহণ করে। তাহলে এটা একটি বিজারণ, শক্তিশালী বিজারক, মানে বিজারণ ধর্ম আছে হাইড্রোজেনের। তো আমরা এই আলোচনা থেকে বলতে পারি যে হাইড্রোজেনকে কেন অধাতু হওয়া সত্ত্বেও কেন গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে ক্ষার ধাতুর সাথে, সেটা স্পষ্ট বুঝতে পারছি যে এর মিল কোথায়, কি কারণে একে গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই কয়েকটা পয়েন্ট দেখেই বোঝার কথা যে হাইড্রোজেনকে এই কারণবশতই অধাতু হওয়া সত্ত্বেও গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে। তো এই সংক্ষিপ্ত বর্ণনা এ পর্যন্তই।
সৃজনশীল নিয়ে আমার সংক্ষিপ্ত কথা বলার ছিল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোথাও কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করবে, তাহলে আমি খুব খুশি হব। এই পর্যন্তই। আশা করছি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো এবং এভাবে বোঝার চেষ্টা করো। সমস্যা হলে আমাকে কমেন্ট করো। এ পর্যন্ত, খোদা হাফেজ।